সবাইকে অভিনন্দন জানাচ্ছি খন্দকার জিকে এর পক্ষ থেকে। আমি আছি প্রলয় পাল, থাকবো আগামী কিছু সময় তোমাদের সাথে, যারা 2024-এর ভর্তি যোদ্ধা তাদের সাথে। অনেকেই পরীক্ষা দিবে, অনেকেই কোয়ালিফাইড হবে, চান্স পাবে, অনেকেই চান্স পাবে না। এর মধ্যে কারণগুলো আমরা সবাই জানি, কারণ ব্যাখ্যা করব না। তবে যারা চান্স পাবে তাদের জানা হবে না যে কি কারণে পেয়েছে, কারণ তারা নিজেরাই জানে তারা পেয়েছে, কারণ তারা ভালো করেছে, ভালো প্রস্তুতি নিয়েছে। অতএব তাদেরটা কারো জানার দরকার হবে না। কিন্তু যে চান্স পায়নি সে কি কারণে পেল না, সে হয়তো কিছু কিছু প্রশ্ন পারেনি এটা জানে, আবার কিছু প্রশ্নের একদম সুনিশ্চিত উত্তর সে জানতো, কিন্তু সেটি সে জানেই না যে এটি আসলে সে জানে না। কারণ গতানুগতিক বই, গতানুগতিক শীট, একই ধারার লেখা সে পড়ে সে যে ভুলটি করেছিল সেটি হচ্ছে সেই মারাত্মক ভুল যা তাকে কেউ ধরিয়ে দেয়নি, না দিয়েছে কোনো টিচার, না দিয়েছে কোনো কোচিং সেন্টার, না নিজে ধরতে পেরেছে। এই সব মিলে একটা সময়ে গিয়ে কিন্তু সে একদম যেটি ঘটিয়েছে সে হচ্ছে এই ভুলগুলো করে আসছে। এই ভুলগুলোর কারণে কিন্তু সে চান্স পায়নি। এক ভুলেই সব শেষ, যা নিয়ে আলোচনা হবে। কোন পেজেটা? আজকে কিন্তু তা নিয়ে আলোচনা হবে। দেখেন, পাশ করার জন্য কিন্তু অনেক মার্কস লাগে না, মানে অনেক মার্কস বলতে লাগে না, বা কোয়ালিফাইড হতে আপনি মানে হাফ মার্কের জন্য কোয়ালিফাইড হতেও পারেন, নাও পারেন, সিটকে যেতে পারেন। এখন যেটি আমাদেরকে করতে হবে, কেন আমরা সাধারণ জ্ঞানের এই জায়গায় খুব ডিপলি গিয়ে পড়ার চেষ্টা করব, এর অন্যতম কারণ হচ্ছে ভাই, আমাদের তো শুধু পাস করলেই হবে না, কোয়ালিফাইড হলেই হবে না, একটি টপ সাবজেক্ট পেতে হবে, একটি বেস্ট সাবজেক্ট পেতে হবে। এই কারণে আজকের কোর্স, এই টপিক্সের নাম দিয়েছি কমন মিস্টেকস ইন এক্সাম। এটা একদম জিকে থেকে যেগুলো আমরা কমন মিস্টেকস করি সেগুলি নিয়েই আলোচনা হবে। এই জন্য বলেছি এক ভুলেই সব শেষ। ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে খন্দকার জিকে বইয়ের পক্ষ থেকে। কমন মিস্টেকস ইন এক্সাম, আমরা প্রথমেই খুবই মারাত্মক লেভেলের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। একটু সবাই জানিয়ে দাও যে সাউন্ড এবং ভিডিও সবকিছু ক্লিয়ার কিনা, আর জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে দেখছো, কোথা থেকে কমেন্টস পড়ছো, বা কোথা থেকে কমেন্টস করছো, এবং তোমরা একটু জানিয়ে দাও কার কার ডিস্ট্রিক্ট কি, একটু জানিয়ে দাও। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এবং এটি আমি জানি সবাই কি উত্তর দিবে। সবাই ক খ মনে করে উত্তর দাও, কারণ এতটুকু লেখার কঠিন হবে কমেন্টসে। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। উত্তর ক না খ, একটু উত্তর দাও। খুলনা থেকে গাজী ইয়াসিন আরাফাত, কিম জাংকুক ক্লিয়ার, এমএসটি রিপা আক্তার কুড়িগ্রাম থেকে, সুরাইয়া ইয়াসমিন জি স্যার ক্লিয়ার, রুমি আক্তার বি স্যার। ওই দিনের মানচিত্র ক্লাসটা হবে, ওই দিনের মানচিত্র ক্লাসটা আবার নেওয়া হবে, সামনে নেওয়া হবে। আজকে আমরা এই একদম যেগুলো কমন মিস্টেক সেগুলি ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এটির উত্তর প্রত্যেকেই কিন্তু বি দিবে, দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এখানে কয়েক ধরনের কথাবার্তা আমি বলতে চাই। একটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আরেকটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আরেকটা হচ্ছে বাংলাদেশের সাংবিধানিক নাম। যখন বলা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তখন হবে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ম্যাক্সিমাম জায়গায় আমরা এটা পড়ি দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দা হবে কখন? যখন বলা হবে বাংলাদেশ সরকার, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আর যদি বাংলাদেশের সাংবিধানিক নামের কথা বলে তাহলে দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এইভাবে উত্তরটি করব, ব্যাখ্যা দেওয়া আছে। দেখো, তোমরা কিন্তু ম্যাক্সিমামই বি উত্তর দিয়েছো এবং তা দেওয়ারই কথা। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আমরা এই ব্যাখ্যাগুলো তোমাদেরকে দিয়ে দিব। ব্যাখ্যাগুলো একদম নোট আকারে কারা চাও তারা একটু বেশি বেশি শেয়ার করে দাও। যারা আজকে বেশি শেয়ার করবে তাদের মধ্যে 5 জন পাবে বাজারের এই সেরা বই ইংলিশ হিলার। এই বইটি তারা পেয়ে যাচ্ছ যারা বেশি বেশি শেয়ার করবে, তার মধ্যে 5 জন। আর 5 জন পেয়ে যাচ্ছ খন্দকার জিকে বই, একদম
বেস্ট 5 জন পেয়ে যাচ্ছ খন্দকার জিকে। অতএব এই 5-5 10 জন সৌভাগ্যবান সৌভাগ্যবতী কে পাবে সেই পুরস্কার দেখার বিষয়। আমরা এই পুরস্কার দেওয়ার জন্য কুরিয়ারের মাধ্যমে তোমার দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষায় থাকলাম। তোমরা দ্রুত শেয়ার করে তোমার বন্ধুকে জানিয়ে দাও এবং তোমার বন্ধু এটি জানার মাধ্যমে এবং তোমার শেয়ারের মাধ্যমেই কিন্তু এই পুরস্কারটি কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, আর বন্ধু হচ্ছে উপকৃত। আমরা পরবর্তী যে আলোচনা করব, দেশের উপকূলীয় জেলা কয়টি, 12 না 13? একটু দেখি, এগুলো খুব কনফিউশন প্রশ্ন। আফিয়া তাকওয়া, এটা কি পেজ ভিত্তিক ক্লাসের প্রথম ক্লাস? আগামীকাল পরীক্ষা? না, এটি একটি ফ্রি ক্যাম্পেইন, একটি ফ্রি ক্লাস। এটা কোনো পেজ ভিত্তিক কোনো ক্লাস না, বা যে তোমাদের পরীক্ষা নেওয়ার কথা সেই পরীক্ষা অনুযায়ী সেই ক্লাসটি নয়। একটু দেখো ভাই, এইটার উত্তর একটু দিয়ে দাও। তন্নি উত্তর দিয়েছে 12টি। কল্যাণপুর ঢাকা থেকে আছি আপনার সাথে, মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রিয় শফিকুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। এমডি আব্দুল্লাহ আল তামজিদ উত্তর দিয়েছে 13টা। রুমি আক্তার উত্তর দিয়েছে 12। আমরা দেখি আস্তে আস্তে সবাই কি উত্তর দিতে থাকে, একটু দেখতে চাই। দেশের উপকূলীয় জেলা কয়টি? দেশের উপকূলীয় জেলা কয়টি? 12, 13। অনেকে উত্তর দিয়েছে ওএমজি মাই হুল লাইফ ওয়াজ এ লাই। আচ্ছা, জ্যোৎস্না সরকার বিম, আজকে সবার কাছেই মনে হবে মাই হুল লাইফ ওয়াজ এ লাই। 13টি শেয়ার ডান। সুরাইয়া দিয়েছে 12টি। একটু দেখতে চাই কে কি উত্তর দিচ্ছ তোমরা, তোমাদের উত্তরগুলো চাচ্ছি, একটু দেখতে চাই কার উত্তর কি। খুলনা থেকে স্ট্রিক্ট তানজুয়া গাজী ইয়াসিন আরাফাত 12টি। মাসুমা আক্তার 12টি। আমরা আসলে উত্তর দেখি, উত্তর হবে 13টি। যারা উত্তর দিয়েছো 12টি তারা খেয়েছো ধরা। এটি পরীক্ষার হলে গিয়ে ধরা খাওয়া যাবে না। দেখো, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 2017 সালের বার্ষিক প্রতিবেদনে দেশের উপকূলীয় জেলা 13টি উল্লেখ করা হয়েছে। বাজারের ম্যাক্সিমাম বইয়েই কপি পেস্ট করে এটি দেওয়া হয়েছে। তোমরা খন্দকার জিকে পড়বে, একদম নির্ভুল তথ্যের জন্য এটি পড়বে। উপকূলীয় জেলা হবে 13টি। আমরা নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। মিয়ানমার থেকে কতটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? ভালো করে প্রশ্ন বুঝে উত্তর করবে। প্রশ্ন করা হয়েছে মিয়ানমার থেকে কতটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে। অপশন ক 2, অপশন খ 3, আর অপশন দিব দরকার নাই। অপশন ক 2, অপশন খ 3। আমরা দেখি 19টি দেওয়া আছে, আমরা দেখি কি উত্তর দেয় কারা। দেখো, প্রশ্ন বুঝে উত্তর দিবে। এই প্রশ্নের মার প্যাচের মধ্যে তুমি মার খেয়ে যাবে এবং তোমার এই স্বপ্ন অধরা থেকে যাবে, তুমি কিন্তু ভালো করতে পারবে না। দেখি কে কি উত্তর দেয়। মিয়ানমার থেকে কতটি নদী বাংলাদেশে প্রবেশ করে, 2 বা 3? দেখো, আজকে ক্লাস করার পর তোমার কাছে মনে হবে যে আসলে আমি কোন ভুলের জগতে আছি। আজকে মনে হবে তোমার কাছে কোন ভুলের জগতে আমি আছি। দেখো, এই অ্যাক্সিডেন্টের হাত থেকে তোমাকে পরীক্ষার আগ পর্যন্ত আমি বাঁচাবো। জিকের যত কনফিউশন তথ্য আছে সব নিয়ে আমি ক্লাসে হাজির হব। তোমরা একদম একদম সবাই উপস্থিত থেকে ক্লাসটি করবে ভাই। আমি দেখতে পাচ্ছি তোমরা আসলে কতজন উপস্থিত হয়েছো বা সংখ্যাটা কত, আমি এটা জানতে চাই। আসলে তোমাদের সংখ্যাটা আমি আসলে জানতে চাই, একটু দেখতে চাই। তোমরা একটু বেশি বেশি শেয়ার করে দাও। সংখ্যা যত ভালো হবে, তোমাদের পার্টিসিপেশন যত ভালো হবে, পার্টিসিপেন্ট যত ভালো থাকবে, আমার মুখ দিয়ে তত আগুন বের হবে। যত বাড়বে আমি তত ভাই আগুন জ্বালাবো আজকে। অনেকে উত্তর দিয়েছো 3, উত্তর হবে 2। আমি জানি উত্তর 3 দিবে। দেখো ধরাটা কোথায় খেয়েছো, ধরাটা খেয়েছো ব্যাখ্যা যখন দেখবা তখন বুঝবা ধরাটা কোথায় খেয়েছো। দেখো, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত নদী হচ্ছে 3টি, সাঙ্গু, মাতামুহুরি ও নাপ। মিয়ানমার থেকে বাংলাদেশ সাঙ্গু ও নাপ প্রবেশ করেছে, আর বাংলাদেশ থেকে গেছে মাতামুহুরি। তাহলে মাতামুহুরি গেছে বাংলাদেশ থেকে, মিয়ানমার থেকে আসছে 2টা। আমরা যদি বলতাম যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যবর্তী বা আন্তঃনদী কয়টা, তাইলে উত্তর হইতো 3টা। আমরা যদি বলতাম বাংলাদেশ
ও মিয়ানমারের মধ্যে আন্তঃনদী কয়টা, তাইলে উত্তর হয়তো 3টা। কিন্তু আমরা বলছি মিয়ানমার থেকে কতটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে? মিয়ানমার থেকে প্রবেশ করেছে 2টা, একটা হচ্ছে সাঙ্গু আর একটা হচ্ছে নাপ। মাতামুহুরি গেছে হচ্ছে বাংলাদেশ থেকে মিয়ানমারে। তাইলে প্রশ্নের এই মায়ের প্যাসে তুমি মায়ের খাবা। এই মায়ের খাওয়ার হাত থেকে বাঁচার জন্য আমি তোমাদের প্রলয় ভাই আছি, তোমাদের সাথে থাকতে হবে তোমাদেরকে চান্স পাওয়ার আগ পর্যন্ত। স্যার নোট করার টাইম দেন, নোট করার টাইম নাই। তোমাদেরকে যেটি করতে হবে, তোমরা হচ্ছে পরবর্তীতে ভিডিওটি টেনে টেনে দেখবা, দেখে নোট করবা। আর এই নোট যদি তোমরা চাও, ধুমায়ে শেয়ার মারো, শেয়ার মারো, শেয়ার মারো, শেয়ার মারো। ধুমায়ে শেয়ার মারলে নোট পাচ্ছ খন্দকার জিকে, পাচ্ছ ইংলিশ হিলার। 5 10 জন এই বিজয়ী হতে চাও যারা, তারা কমেন্টে জানিয়ে দাও কারা বই চাও, কারা চাও। AMI আমি লিখে, হ্যাঁ AMI আমি লিখে একটু কমেন্টস করো। AMI আমি লিখে একটু কমেন্টস করো, কারা কারা চাও আমি দেখতে চাই। কারা চাও? জেউ ম্যারিড পজিশন। স্যার প্রতিদিন ক্লাস হবে না, প্রতিদিন হবে না, সপ্তাহে 2-3 দিন ক্লাস হবে। আমি ওকে। দেখো এই যে একখান প্রশ্ন যা আসলে তুমি কিন্তু অ্যাক্সিডেন্ট করতা, বাঁচাইলাম। আসো, শরণার্থী বিষয়ক জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় কবে? 1949, 1951। দেখি এইটা কি উত্তর দাও তোমরা, আমি একটু দেখতে চাই। শরণার্থী বিষয়ক জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় কত সালে? 1949, 1951। দ্রুত দ্রুত উত্তর দাও, একটু ছটফট উত্তর দাও, তড়িঘড়ি ঝটপট ঝটপট উত্তর মারো, ঝটপট উত্তর মারো। আমি দেখতে চাই কে কি উত্তর দিয়েছো, দেখতে চাচ্ছি কার উত্তর কি হয়েছে, দেখতে চাচ্ছি। ঝটপট উত্তর দাও। তোমরা আসলে সংখ্যায় কত আছো আমি দেখতে পাচ্ছি না, কি কারণে আমরা মোবাইলে দেখতে পাচ্ছি না আমি জানি না। দেখে একটু রিফ্রেশ দেই, ঠিক আছে? তোমরা সংখ্যায় কত আছো? তোমাদের সংখ্যা না দেখলে আমার ক্লাসের এনার্জি বাড়বে না। উত্তর দাও, দ্রুত কমেন্টস করো, দ্রুত কমেন্টস করো এবং ভুল করো। এবং মনে রাখো, এই ভুল যেন এখানেই হয়, এই ভুল যেন আর না হয়। ভুল যেন একবার হয়, ভুল যেন বারবার না হয়। আমি সবার কাছে আশাবাদী, এই ভুল আর কেউ তোমরা করবে না। দেখো, শরণার্থী বিষয়ক জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 1949 না 1951 সালে। আমি দেখতে পাচ্ছি অনেকে উত্তর 51 দিয়েছো, অনেকে 49 দিয়েছো। আমি জানি না যে কে বুঝে দিয়েছো কে না বুঝে দিয়েছো, আমি জানি না। তবে ব্যাখ্যাটা শুনো, উত্তর হবে 1951। আমি জানি অনেকেই 1949 উত্তর দিয়েছো এবং সেটি যা মনে করে দিয়েছিলে তা হচ্ছে জেনেভা কনভেনশন। দেখো, এটাও জেনেভা কনভেনশন, কিন্তু পার্থক্যটা দেখো। যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সংক্রান্ত জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 1949 সালে, আর শরণার্থী বিষয়ক জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 1951 সালে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শরণার্থী বিষয়ক জেনেভা কনভেনশন এন্ড যুদ্ধবন্দীদের আচরণ সংক্রান্ত জেনেভা কনভেনশন? আশা করি বুঝতে পেরেছো। যদি যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সংক্রান্ত জেনেভা কনভেনশনের কথা বলে, উত্তর উইল বি 1949 সাল। আর যদি বলে শরণার্থী বিষয়ক জেনেভা কনভেনশন, উত্তর উইল বি 1951 সাল। যারা যারা ভুল করছো তারা আগামীতে এই বাঁশ খেতা, তার আগে বেঁচে গেলা। বড় ধরনের বাঁশ খাওয়ার হাত থেকে বেঁচে যাচ্ছ, টেনশন করো না। এইরকম আমার কাছে 200 কোশ্চেন আছে, তার ব্যাখ্যা আমি তোমাদেরকে দিব। দেখো, আমরা পরবর্তী কোশ্চেনে যাচ্ছি। পাট রপ্তানিতে শীর্ষ দেশ বাংলাদেশ না ভারত? একটু ঝটপট উত্তর দাও। বাংলাদেশের কৃষি সম্পদ থেকে প্রশ্নটি করা হয়েছে, তোমরা একটু উত্তর দাও। দেখো, কেউ ওয়ারিড হয়েও না, এগুলো তোমাদের পারার কথা না, এগুলো গতানুগতিক কেউ পড়ায় না, কোথাও নাই, কিন্তু তুমি ভুল করো। প্রথমে একটি কথা বলেছিলাম, চান্স পাও নাই। কেন পাও নাই এটা তোমার হয়তো জানা নাই। তুমি ভাবছো আমি তো পরীক্ষা খুব সুন্দর দিয়েছি, আমার তো পরীক্ষা খারাপ হয়নি, আমি কেন ফেল করলাম, আমার সাথে 2 নাম্বারই করা হয়েছে, ওএমআর ঠিক মতন কাটা হয় নাই। তুমি তোমার নিজের রাগ, মানে নিজের
আহ দোষ ঢাকার জন্য বাবা মাকে বলবা আমি ওএমআর এ ভুল করে আসছিলাম, আমার মাথা ব্যথা ছিল, ও শরীরটা খারাপ ছিল এই জন্য পারি নেই, বাবা মারে বললা। কিন্তু ভাই শরীর খারাপের জন্য হয় নাই, ওএমআর এর গোষ্ঠীরও কিছু হয় নাই, সব ঘটছে হচ্ছে কনফিউশনে। মনে রাখো এই কনফিউশনের কারণেই তুমি বিপদে পড়েছো। পাট রপ্তানিতে শীর্ষ দেশ ম্যাক্সিমাম উত্তর দিয়েছো বাংলাদেশ, কেউ উত্তর দিয়েছো আয়াত উত্তর দিয়েছো ভারত। এটার উত্তর আসলে বাংলাদেশই হবে। তোমরা ভালোবেসে উত্তর দিয়েছো, জেনে উত্তর দাও নাই আমি জানি। তোমরা বাংলাদেশের প্রতি যে প্রেম, যে জাতীয়তাবাদ, যে দেশপ্রেম, এই কারণে উত্তর দিয়েছো বাংলাদেশ। কিন্তু দেখো পাট রপ্তানিতে শীর্ষ দেশ বাংলাদেশ, উৎপাদনে শীর্ষ দেশ ভারত। কিন্তু মনে রাখতে হবে পাট উৎপাদনে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়, তাইলে উৎপাদনে ভারত, রপ্তানিতে শীর্ষ বাংলাদেশ। বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান কয়টা, 8 না 9? এইটা নিয়েও আমরা একটা কনফিউশনে পড়ে যাই যে বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান কয়টা, 8 আর 9? একটু দেখো ভাইয়া, 8 আর 9 বাংলাদেশে উপজাতীয় প্রতিষ্ঠান। তোমরা একটু শেয়ার করে ডান লেখো তো, কে কে শেয়ার করছে একটু দেখতে চাই। বাংলাদেশের বুকে, পৃথিবীর বুকে এত চমৎকার ভাবে সাধারণ জ্ঞানের কনফিউশন ক্লাস পৃথিবীর বুকে কেউ নেয় না, আমি প্রলয় নেই, চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ। অতএব তোমরা যদি এটি পাশ কাটিয়ে, এই ভুল কাটিয়ে ভালো জায়গায় যেতে চাও, ভুল না করতে চাও, তাইলে এই ক্লাসে যোগদান করো, বেশি বেশি শেয়ার করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। কারণ বন্ধুরা যদি এই ভুলের হাত থেকে বাঁচে, তোমাকে যদি সরাসরি গিফট নাও করে, এইটুকু মনে রাখো স্রষ্টা প্রদত্ত ঐশ্বরিকভাবে তুমি তার কাছ থেকে দোয়া পাবে, সেই দোয়া তোমার জন্য কাজে লাগবে। একটু দাও, একটু দাও। কেউ লিখেছে 8, কেউ লিখেছে 9, কেউ লিখেছে 1। শেয়ার ডান লেখো যারা শেয়ার করেছো, আমার প্রাণের ভাই ও বোনেরা, তোমরা শেয়ার ডান লেখো। স্যার শেয়ার অনেক করছি, পিডিএফ দিয়েন স্যার প্লিজ। এইটা ইনবক্স করতে হবে, তুমি যে শেয়ার করেছো এটা ইনবক্স করতে হবে। আমাদের যারা দায়িত্বে আছে তাদের দৃষ্টিতে আসতে হবে যে তুমি শেয়ার করেছো। অনেক শেয়ার দিয়েছি ভাইয়া, থ্যাংক ইউ। খান পাঠান ডান্সার ফোকাস আলাপ লায়া খান পাঠান, আমি কি বই পাবো? যদি শেয়ার করে থাকো তাহলে পাবা, সর্বোচ্চ 5 জন পাবা। শেয়ার ডান 10 জন পাবা, ইংলিশ হেলার পাবা 5 জন, আর খন্দকার জিকে পাবা 5 জন। ওকে, উত্তর হবে 8টি ভাই। পরের প্রতিষ্ঠান, বাংলা প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয় কে? একদম কনফিউশন প্রশ্ন, পরীক্ষায় আসছে এবং পরীক্ষায় আসলেই তুমি ডিগবাজি খাবে। বাংলা প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয় কে? আকবর না হুমায়ুন? উত্তর দাও, দ্রুত উত্তর দাও। শেয়ার অনেক করছি, থ্যাংক ইউ। এরশাদ এশু শেয়ার ডান, আব্দুল্লাহ আল তামজিদ, মুনহক ডান, গাজী ইয়াসিন আরাফাত। স্যার বুকটা কি পাবো? অবশ্যই। কেন হতাশ হচ্ছ? তুমি যদি শেয়ার করো আর তুমি যদি অবশ্যই এই 5-5-10 জনের মধ্যে থাকো, সেই শীর্ষ ব্যক্তির মধ্যে, তাহলে কেন পাবে না? অবশ্যই অবশ্যই হতাশ হওয়া যাবে না। শেয়ার করতে থাকো আর হুমায়ুন না আকবর লিখতে থাকো। আকবর না হুমায়ুন, হুমায়ুন না আকবর, নাকি জাহাঙ্গীর, নাকি শাহজাহান আলমগীর? তোমরা একটু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও। বাংলা প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয় কে? বাংলা প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয় হুমায়ুন। মনে রাখবে, এটা অনেকেই আকবর লিখেছো। যারা আকবর লিখেছো তাদেরকে লাল সালাম জানাচ্ছি, কারণ তোমরা সারা জীবন ভুল পড়েছো। আর আজকের পর থেকে যদি ভুল করো তাহলে ব্ল্যাক সালাম জানাবো, জানি না ব্ল্যাক সালামের মানে কি। অতএব আসো, বাংলা প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয় মুঘল সম্রাট হুমায়ুন, আর সমগ্র বাংলা দখল করতে ও 12 ভূঁইয়াদের দমন করতে ব্যর্থ হয় আকবর। যদি বলে সমগ্র বাংলা, তাইলে উত্তর উইল বি আকবর। যদি বলে বাংলা, উত্তর উইল বি হুমায়ুন। বাংলায় মুঘল সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত করে ও রাজধানী হিসেবে ঢাকা প্রথম প্রতিষ্ঠিত করে সম্রাট জাহাঙ্গীর। কারণ এই যে আকবরের সময়ে কিন্তু তার প্রধান সেনাপতি ছিল মানসিংহ। মানসিংহ কিন্তু 12 ভূঁইয়াদেরকে পরাজিত করলেও সন্ধি চুক্তির মাধ্যমেই কিন্তু 12 ভূঁইয়ারা ক্ষমতায় টিকে থাকে। কিন্তু পরবর্তীতে জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খান, সে কিন্তু 12 ভূঁইয়াদেরকে পতন করে, নিহত করে, 12 ভূঁইয়াদেরকে উৎখাত করে, অর্থাৎ সমগ্র বাংলা পরবর্তীতে কিন্তু আমরা দেখি প্রতিষ্ঠিত হয়। এখন দেখো এখানে বাংলা প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয়,
আসলে বাংলা প্রতিষ্ঠা লাভে ব্যর্থ হয় হচ্ছে হুমায়ুন, আর সমগ্র বাংলা দখল করতে ও বারো ভূঁইয়াদের দমন করতে ব্যর্থ হয় আকবর। এটি বুঝে উত্তর করবে ভাইয়া। দেখো আমি যা তোমাদেরকে দিচ্ছি ভাইয়া, আর তোমরা আমাকে যা দিচ্ছ, খুবই খুবই গরিব তোমরা, তোমরা খুবই গরিব, সেপুদার মতো বলতে হয়। তোমরা দেখো শেয়ার করো নাই, ওই দিক দিয়ে গরিব। দেখো আমি দিচ্ছি তোমাকে অনেক কিছু, দেওয়ার চেষ্টা করছি অনেক কিছু, তুমি আমাকে কিছুই দিচ্ছ না। দেখো এই যে দেখো, একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও। এরকম কনফিউশন সলভিং ক্লাস আরো একজন স্যার সুন্দর করে নেয়, থ্যাংক ইউ সেই স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাষ্ট্রপতি কার পরামর্শক্রমে বিচারপতি নিয়োগ দেন? নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী নাকি প্রধান বিচারপতি? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। 24টা শেয়ার দান এরশাদ এশু। দেখো একটু দেখো ভাই, রাষ্ট্রপতি কার পরামর্শক্রমে বিচারপতি নিয়োগ দেন? প্রধানমন্ত্রী নাকি প্রধান বিচারপতি? ঝটপট উত্তর দাও। স্যার সেই খায়রুল ইসলাম, কি প্রশ্ন সেই না আমি সেই? এটাও জানিয়ে দিও ভাই, আমাকে সেই লাগছে না প্রশ্ন সেই লাগছে, একটু জানিয়ে দিও ভাই প্লিজ। ওকে, প্রধান বিচারপতি, আচ্ছা বিচারপতি হয়ে গেছে তো, প্রধান বিচারপতি। 20টির অধিক শেয়ার দান গাজী ইয়াসিন আরাফাত, 20টির বেশি শেয়ার দান, থ্যাংক ইউ গাজী ইয়াসিন আরাফাত। প্রাইম মিনিস্টার লিখেছে মুন হক। এরপরে কাজী আসমা আক্তার লিখেছে প্রধান বিচারপতি। আফিয়া তাকওয়া লিখেছে প্রধান বিচারপতি। এমডি এস আর তাসনিন লিখেছে প্রধান বিচারপতি। নাশা নাকি নিশা প্রধানমন্ত্রী। 25টা শেয়ার দান হালিমা রূপাকে অসংখ্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল হালিমার প্রতি। রাষ্ট্রপতি কার পরামর্শক্রমে বিচারপতি নিয়োগ দেয়? উত্তর হচ্ছে প্রধান বিচারপতি। যারা প্রধানমন্ত্রী উত্তর দিয়েছে তাদের উত্তর ভুল হয়েছে, কারণ বাংলাদেশ সংবিধানের 95-1 নং অনুচ্ছেদ বলে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগ দান করিবেন। তাহলে যারা প্রধানমন্ত্রী উত্তর দিয়েছো তারা ভুল করেছো ভাই। মাসুমা আক্তার 32টা শেয়ার দান। আমি 1000 শেয়ার নিয়ে বের হবো আজকে ক্লাস থেকে। 1000 শেয়ার চাই তোমাদের কাছ থেকে। তোমরা যদি আজকে 1000 শেয়ার আমাকে দিতে পারো, তাহলে সপ্তাহে 3 দিন তোমাদেরকে 2 দিন কনফিউশনের উপরে আর 1 দিন বেসিকের উপরে ক্লাস নিব। দেখো ওয়াও, একটা বিজ্ঞাপন চলে আসলো, লিজেন্ড কেয়ারের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি ও ক্লাস চলছে। বিজ্ঞাপন তো একটু মাঝখানে হবেই, এটা তোমাকে সহ্য করতেই হবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01719686046। আবারও বলছি 01719686046 নাম্বারে। দেখো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 76-এর মন্বন্তরের সময় ভারতের গভর্নর কে ছিলেন? লর্ড ক্লাইভ, লর্ড কার্টিয়ার। তোমরা জানো 76-এর মন্বন্তর হয়েছিল বাংলা 1176, ইংরেজি 1770 সালে, এবং এই দুর্ভিক্ষে 1 কোটি মানুষ মারা গিয়েছিল। একদিকে লর্ড ক্লাইভের দ্বৈত শাসন, আরেকদিকে প্রচন্ড ঘূর্ণিঝড়, এই সব মিলে একটি দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। আর সেই সময় কে গভর্নর ছিল, লর্ড ক্লাইভ না লর্ড কার্টিয়ার? এরশাদ এসু উত্তর দিয়েছে কার্টিয়ার। তারপরে রুমি আক্তার উত্তর দিয়েছে। এত যদি সবাই শেয়ার দেয়, এত কম স্টুডেন্ট কেন লাইভে? আমারও প্রশ্ন তাই, ভালো প্রশ্ন করেছে। আমি একটা শেয়ার দিইনি, আমাকে 2টা বই দেন। ওয়াও, লর্ড ক্লাইভ 35টা শেয়ার দেন, লর্ড কার্টিয়ার। এ ভাই আসলে তো এত শেয়ার দিলে তো আমরা দেখি কয়টা শেয়ার হয়েছে, দেখি কয়টা শেয়ার হয়েছে, একটু দেখি কয়টা শেয়ার হয়েছে, একটু দেখি কই গো ভাই। আচ্ছা পরে দেখবো কয়টা দিয়েছো তোমরা, দেখবো পরে। আমরা লাস্টে হিস্টোরি দেখেই ক্লাসের ডিসিশন নিব। তোমরা যদি মনে করো এই ক্লাসে তোমাদের উপকার হবে, তাহলে অবশ্যই ভাই শেয়ার দিয়ে, এই শেয়ারটা, তোমার শেয়ারটা হচ্ছে আমাদের জন্য ভালোবাসা, আমার জন্য শ্রদ্ধা। তোমরা এটা দিয়ে একটু পাশে থেকো ভাই, একটু পাশে থেকো, দেখবে ঠিকই উপরওয়ালার ইচ্ছায়, তোমার পরিশ্রম, তোমার বাবা মার দোয়া, শিক্ষকের এই অনুপ্রেরণা তোমাকে কিন্তু সেই গন্তব্যে একদম পৌঁছে দিবে। তোমার দেখবে তুমি এই কয়দিন পড়বে ভাই, শুধু কোনো মন্তব্যই তোমার গন্তব্য ফেরাতে পারবে না।
যদি তুমি পরিশ্রম করো। আসো, অনেকেই কার্টিয়ার বা লর্ড ক্লাইভ উত্তর দিয়েছো, উত্তর হবে লর্ড ক্লাইভ। যারা কার্টিয়ার উত্তর দিয়েছো, ম্যাক্সিমাম বইয়ে কার্টিয়ার আছে, কার্টিয়ার উত্তর হবে না। ব্যাখ্যা শুনো ভাই, কি কারণে হবে না। ৭৬-এর মন্বন্তরের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্লাইভ এবং বাংলার গভর্নর ছিলেন কার্টিয়ার। দেখো প্রশ্নে বলা হয়েছে ভারতের গভর্নর কে ছিল, প্রশ্নে কিন্তু বলা হয় নাই বাংলার গভর্নর কে ছিল, কারণ লর্ড ক্লাইভ যখন ভারতের গভর্নর ছিল সেই সময় বাংলার গভর্নর ছিল লর্ড কার্টিয়ার। এই প্রশ্নে ভারতবর্ষ কে ছিল সেটা বলা হয়েছে। ১৭৭৩ সালের আগে শুধু ক্লাইভ ছিলেন ভারতে, তখন বাংলায় গভর্নরের দায়িত্বে ছিলেন কার্টিয়ার, তখন দুজনকেই গভর্নর বলা হতো। ১৭৭৩ সালের রেগুলেটিং অ্যাক্টের পর ভারতে প্রধান প্রতিনিধিকে বলা হতো গভর্নর জেনারেল, আর বাংলার প্রতিনিধিকে বলা হতো গভর্নর। তাইলে ভাই ভুলটা কোথায়? ভুলটা হলো ভারত আর বাংলা, ভুলটা হলো ভারত আর বাংলা। আমরা প্রশ্ন করেছি ভারতের গভর্নর কে ছিল, তুমি ধোঁয়ায় মারছো কাটিয়ার কাটিয়ার কাটিয়ার, কাইটে কাইটে গেছে সব, সব শেষ। বলা যদি হয়তো বাংলার গভর্নর কে ছিল, উত্তর উইল বি কাটিয়ার। বলা হয়েছে ভারতের গভর্নর, ভারতের গভর্নর ভাই লর্ড ক্লাইভ। তোমাকে এটা বুঝতে হবে ভাই, এটি যদি তুমি না বোঝো, এটি যদি না বোঝো হবে না। এই ছোট্ট একটা ভুল তোমার জীবনটাকে একদম পিষে দিবে, জীবনটাকে ধ্বংস করে দিবে। যদি জীবনটাকে ধ্বংস করতে না চাও, এই জীবনে যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে না যেতে চাও, তাহলে ভুল করো বেশি বেশি। আর যদি তুমি তোমার সেই স্বপ্নকে ছুঁতে চাও, সেই স্বপ্নের সর্বোচ্চ শিখরে যদি তুমি পৌঁছাতে চাও, তাহলে তোমাকে আমি রিকোয়েস্ট করব, সাধারণ জ্ঞানের এই জায়গাটা কখনোই ভুল করো না। একটু ভালো করে পড়ো, একটু লেগে থাকো, একটু ক্লাস করো, তোমার জীবন বদলে যাবে আশা করি। পরবর্তী প্রশ্ন, ঢাকার মেট্রো রেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান কে? দেখো, জাইকা, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। আমি একটু দেখতে চাই ভাই। অনেক ধন্যবাদ, আজকে প্রথম দেখলাম আপনাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। 15টা শেয়ার ডান। ওকে, জীবন শেষ, এগুলো পড়তে পড়তে কোনোদিন জানি না নিজেই শেষ হয়ে যাই। শেষ হওয়ার কিছু নাই, পড়তে পড়তে জীবন শেষ হয়ে যাক, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আসো, ঢাকা মেট্রো রেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান কে? জাইকা না দিল্লি মেট্রো রেল কর্পোরেশন? আমি জানতে চাই। উত্তর দিয়েছো বুশরা, উত্তর দিয়েছো জাইকা, সুমাইয়া জাইকা, কিম জাংকুক জাইকা, এমডি সাকিবুল ইসলাম জাইকা, জাইকা জাইকা জাইকা, হুররে সবাই জাইকা। কাজী আসমা আক্তার উত্তর দিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। স্বরবর্ণ উত্তর দিয়েছে জাইকা। নিশা উত্তর দিয়েছে জাইকা। এরশাদ এস উত্তর দিয়েছে জাইকা। বুশরা তাবাসসুম উত্তর দিয়েছে জাইকা। প্রদীপ কুমার জাইকা। উত্তরটা একটু দেখি, উত্তর হবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। উত্তরের একজনের উত্তর সঠিক হয়েছে মাত্র। কেন? দেখো ব্যাখ্যা। ঢাকা মেট্রো রেল প্রকল্পে 22,000 কোটি টাকার মধ্যে প্রায় 16,000 কোটি টাকা সহায়তা করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, দ্যাট মিনস জাইকা, এবং প্রধান পরামর্শক দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। প্রশ্নে বলা হয়েছে প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান, তোমার বলা হয় নাই এখানকার ব্যয়ের কথা, বলা হয় নাই, বলা হয়েছে ঢাকা মেট্রো রেল প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান। এবং অপশন কয়ে থাকবে জাইকা। এইগুলোকে বলা হয় এক্সামে ট্রাপ, ফাঁদ, এই ফাঁদে পাড়া দিও না। এবং অপশন কয়েই থাকবে জাইকা। আর জাইকা পাওয়ার সাথে তুমি বলবা হুররে কমন পাইছি, এবং নাচতে নাচতে বাসায় গিয়ে যাবা হুররে আমি পারছি। আর রেজাল্ট দিলে আমার কেন যে খারাপ করছো, কেন যে অবস্থা খারাপ হয়েছে জানো না, কারণ ভুল শিখছো। ওকে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি? ডব্লিউটিও নাকি ইউরোপিয়ান ইউনিয়ন? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন নাকি ইউরোপিয়ান ইউনিয়ন? দেখো একটু ভাই, আমার ক্লাসটা করেও যদি তোমার মধ্যে একটু তুমি যদি অনুতপ্ত না হও, হ্যাঁ, তুমি যদি আজকে থেকে ডিসিশন না নাও যে এই পেজে ভাইয়ার সবগুলো ক্লাস তোমাকে করতে হবে, যদি তুমি এই অনুতপ্ত না হও, এই ডিসিশন না নাও, তাহলে আগামী দিন তোমার জন্য কি আছে আমি জানি না। বিনতে ওমর বলেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন, ফাহিম হোসেন বলেছে ইউরোপিয়ান ইউনিয়ন। যে যাই বলছো, কেউ বলছো ডব্লিউটিও, কেউ বলছো ইউরোপিয়ান ইউনিয়ন। বলতে থাকো দ্রুত। তোমাদের ক্লাস শেষ করে গাড়িতে উঠবো, রংপুর যাব। যারা রংপুর আসো আগামীকাল পরশুদিন দেখা করতে পারো। রংপুর যারা আসো দেখা করতে পারো, রংপুর যোগাযোগ করতে পারো। এই পেজের মেসেঞ্জারে যোগাযোগ করলেই তোমাকে বলে দিবে কোথায় দেখা করতে হবে, ঠিক আছে।
অনেকেই ডব্লিউটিও দিয়েছো, অনেকে ইউরোপিয়ান ইউনিয়ন দিয়েছো। আমি সবগুলো ক্লাস করবো ইনশাল্লাহ। শেয়ার ডান সব থেকে টপ মেবি গাজী ইয়াসিন আরাফাত। দেখো পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর পৃথিবীর সবচেয়ে বড় বাণিজ্যিক জোট হচ্ছে ডব্লিউটিও। ওকে, দেখো বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও কোনো অর্থনৈতিক জোট বা অ্যালায়েন্স নয়, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এটি বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ করে। ডব্লিউটিও এর ওয়েবসাইটে লেখা আছে, দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও ইজ দ্য অনলি গ্লোবাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ডিলিং উইথ দ্য রুলস অফ ট্রেড অ্যামং নেশনস। অন্যদিকে ইউরোপের তথা পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক প্রতিষ্ঠান হচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়ন। দেখো আমি শুধু তোমাদেরকে দিয়েই যাচ্ছি না, হ্যাঁ দিয়েই যাচ্ছি না, কারণ হচ্ছে এইটা আমি তোমাকে ব্যাখ্যা পর্যন্ত দিয়ে যাচ্ছি, আমি কিন্তু চাপিয়ে দিয়ে যাচ্ছি না। দেখো গ্রিন হাউস গ্যাস কতটি? বিজ্ঞানের ছাত্ররা উত্তর দাও, 6 না 7? বিজ্ঞানের ছাত্ররা উত্তর দাও, 6 না 7? এটা আবার জিকেতে আসছে কেন বলতে পারো, একটা পরীক্ষায় জিকের মধ্যেই আসছিল, এই জন্য দিয়ে দিছি, এবং এটা একটা কনফিউশন প্রশ্ন। দেখো আসো আমি দেখতে চাই, একটু দেখতে চাই ভাইয়া, একটু দেখতে চাই, একটু দেখতে চাই এটার উত্তর কি দিয়েছো সবাই, এটার উত্তর কি দিয়েছো আমি দেখতে চাই, দেখতে চাই একটু প্লিজ। দেখো তোমাদের উপস্থিতি বলে দিবে আমরা কতক্ষণ কন্টিনিউ করব। সো মাই ডিয়ার, তোমরা একটু দেখো, জোর মনে করো এগুলো লাগবে। আমরা বলেছি এক ভুলেই সব শেষ, আসলেই তো তাই। 7-6 অনেকেই অনেক উত্তর দিয়েছো। গ্রিন হাউস গ্যাস আসলে 60টি। যারা 60টি উত্তর দিয়েছো তাদের উত্তর সঠিক হয়েছে, কারণ দেখো H2O, কার্বন ডাই অক্সাইড, মিথেন, দেখো নাইট্রোজেন অক্সাইড, দেখো ওজোন আছে, তারপরে ক্লোরোফ্লোরোকার্বন আছে, এরপরে দেখো এই সবগুলো দেওয়া আছে এবং নাম দেওয়া আছে, এবং ম্যাক্সিমাম জায়গায় বইয়ে ক্লাসের সব জায়গায় 6 দেওয়া। উত্তর হবে 7, উত্তর হবে 7। করোনার স্টোন অফ পিস কোথায় অবস্থিত? দেখো এটা কি হাইতিতে নাকি জাপানে? করোনার স্টোন অফ পিস কোথায় অবস্থিত? এই ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। অবশ্যই ভুল করবা, অবশ্যই ভুল করবা, অবশ্যই ভুল করবা, আজকের পর অবশ্যই সঠিক করবা, অবশ্যই সঠিক করবা, অবশ্যই সঠিক হবে তোমাদের। দেখি উত্তর কি দাও, দেখতে চাই। ভাইয়া কয়টা ক্লাস হয়েছে এর আগে? এর আগে 3টা ক্লাস নিয়েছি ভাইয়া, ভালো করে হয় নাই নেট সমস্যার জন্য, আমাদের নেট সমস্যার সমাধান হয়ে গেছে, এখন থেকে ফাটাফাটি ক্লাস হবে। উত্তর দিয়েছো হাইতি, হাইতি। সুমাইয়া উত্তর দিয়েছে জাপান, 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 জাপান। দেখি কি উত্তর দাও, জাপান, হাইতি, জাপান, হাইতি। সমস্যা হলো অপশন তো 2টা, সবাই মিলে দিলে তো উত্তর হয়েই যায়। যাই হোক আমরা দেখি, উত্তর হবে জাপান, করোনার স্টোন অফ পিস। যারা হাইতি উত্তর দিয়েছো তারা ভুল দিয়েছো, কেন দেখো হাইতিতে করোনার স্টোন অফ চার্জ আছে, আর জাপানে আছে করোনার স্টোন অফ পিচ। তাহলে করোনার স্টোন অফ চার্জ যদি বলে তাইলে উত্তর হবে কি হাইতি। তোমরা পিস করোনার দেখেই হাইতি মেরে দিছো, করোনার পরে দেখবা স্টোন অফ পিস না চার্জ। স্টোন অফ চার্জ হচ্ছে হাইতিতে। হাইতি হচ্ছে মধ্য আমেরিকার একটা রাষ্ট্র, অর্থাৎ ক্যারিবিয়ান অঞ্চলের একটা রাষ্ট্র। আর জাপানে রয়েছে কি করোনার স্টোন অফ পিচ। ভাইয়া এগুলো না, আমাকে বই দিতে হবে ভাইয়া, আমাকে বই দিবেন আজকে। আচ্ছা এটা হচ্ছে ভাইয়া ইনবক্স করতে হবে ভাইয়া, আমাদের টিম আছে, এটা অডিট করার জন্য টিম আছে, তারা এটা বুঝে যদি অবশ্যই এই 5-5-10 জনের মধ্যে তুমি থাকো অবশ্যই তুমি পাবা, ঠিক আছে। দেখো দেখো একটু, স্টোন চার্জ হাইতি, স্টোন অফ পিস জাপান। জি জি জি, এরশাদ এসু, বুঝতে পেরেছো ভাইয়া। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কি কর্কট ক্রান্তি না বিষুব রেখা? দেখো এভাবেই তো কোপ দেয় বিশ্ববিদ্যালয়, জি জি জি, এইভাবেই বিশ্ববিদ্যালয় কোপ দেয়। হ্যাঁ, এই কোপ যদি না খাইতে চাও তাহলে দ্রুত আমার ক্লাসে জয়েন করো, এবং তোমার যে বন্ধু বান্ধবী, তোমার যে যারা আছে শুভাকাঙ্ক্ষী, তারা যদি এই কোপাকুপির মধ্যে না পড়তে চায় দ্রুত এই পেজে জয়েনিং করে বলো প্রলয় ভাই নামে একজন ভাই আছে, এই ভুলের জগৎ একদম শুদ্ধ করে দেওয়ার জন্য এই ক্লাসে জয়েন করো, আর দেরি করো না, ঠিক আছে। দেখো ভাই, দেখো কেউ বিষুব রেখা বলেছো, কেউ কর্কট ক্রান্তি রেখা বলেছো, আমি বেশি সময় নিব না, তোমরা উত্তর করতে থাকো। কিন্তু তোমাদের উত্তরের যে গতি, এই গতিতে আসলে আমি গতি পাচ্ছি না। তোমাদের উত্তর হইতে হবে মিনিটে 200, 300, 400, 500 জনের, কিন্তু তোমাদের উপস্থিতি হচ্ছে 111 জন। সো স্যাড, এইসব ক্লাস আমি 2-3 হাজার 5,000 লোক না হইলে নেই না, পরবর্তী ক্লাসে 5,000 লোক না হইলে এই ক্লাস নিব না। এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে বিষুব রেখা,
কর্কট ক্রান্তি রেখা না। কারণ ভাই দেখো আমাদের এশিয়ার দক্ষিণ দিক, এশিয়ার দক্ষিণ ভাগ হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শব্দের অর্থই হচ্ছে এশিয়ার দক্ষিণ অঞ্চল, সেখান দিয়ে গিয়েছে বিষুব রেখা। 1 নম্বর ক্লাসে তোমাদের এই রেখাগুলো আমি দেখিয়েছি। আর কর্কট ক্রান্তি রেখা গিয়েছে পৃথিবীর মূল মধ্যরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে। আর এই কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে, আর বাংলাদেশের অবস্থান হচ্ছে উত্তর গোলার্ধে। অতএব তুমি কেমনে ভাবলা এটা কর্কট ক্রান্তি রেখা? যারা কর্কট ক্রান্তি রেখা দিয়েছো তারা ফেল করেছো, তারা কর্কট ক্রান্তি রেখা দিবা না। আর যদি এটা না বুঝো আমার এই মানচিত্রের ক্লাস আরেকবার করে নিবা, অথবা এই পেজেই দেওয়া আছে একটু করে বুঝে নিও, তাইলে আর ভুল হবে না। পৃথিবীর চাপ বলয় কয়টি? 4টি না 7টি? পৃথিবীর চাপ বলয় কয়টি? 4টি না 7টি? ক্লাস মেসেঞ্জারে শেয়ার দিলে নো অ্যাটাচমেন্ট অ্যাভেলেবল দেখায় কেন? আচ্ছা, এটা টিম উত্তর দিবে আই ডোন্ট নো, আমি ফেল। নূপুর, দেখো পৃথিবীর চাপ বলয় কয়টি ভাই? একটু ঝটপট উত্তর দাও। 4 7 4 7। চাপ বলয় কয়টি? পৃথিবীর চাপ বলয় কয়টি? আর তোমাদের 1-2টা প্রশ্ন দেখাবো, আমি বেশি দেখাতে পারবো না, কারণ তোমাদের উপস্থিতি আজকে ভালো না। আমি আসলে 100 200 500 লোকের ক্লাস নেই না, বুঝতে পেরেছো? মাইন্ড করো না। তোমাদের এই পেজে যখন দেখবো আমি ক্লাসে ঢুকলে 1000 প্লাস হবে, তখন থেকে আবার ক্লাস নেওয়া শুরু করব। দায়িত্ব তোমাদের। যদি এই ধরনের ক্লাস চাও, এই ধরনের ইনফরমেশন চাও, তাহলে অবশ্যই 1000 প্লাস থাকতে হবে তোমাদের উপস্থিতি। দেখি পৃথিবীর চাপ বলয় কয়টা? চাপ বলয় 4টা না 7টা? দেখো এটা উত্তর হবে 7টা। 4টা না, এটা উত্তর হবে 7টা। পরের প্রশ্ন, বাংলাদেশের বৃহত্তম মসজিদ কোনটা? বাংলাদেশের বৃহত্তম মসজিদ বাইতুল মুকাররম ঢাকা নাকি 60 গম্বুজ মসজিদ বাগেরহাট? দেখি উত্তর দিয়ে দাও, এইটা উত্তর দাও, এইটা উত্তর দাও। নাটক কম করো পিও, বাবা এখানেও পিও আছে। আচ্ছা উত্তর দাও, সবচেয়ে বড় মানে সবচেয়ে বৃহত্তম মসজিদ কোনটি ভাই? সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররম। কে কি উত্তর দিয়েছো দেখি? 60 গম্বুজ। দেখো ভাই, দেখো এটার ব্যাখ্যা দিয়ে যাচ্ছি তোমাদেরকে, একটু ব্যাখ্যা দেই। এইটা উত্তর হবে বাইতুল মুকাররম ঢাকা, 60 গম্বুজ না। ঠিক আছে, 60 গম্বুজ না। 60 গম্বুজ হচ্ছে মধ্যযুগীয় সবচেয়ে বড় মসজিদ ছিল। হ্যাঁ, এটা হচ্ছে মধ্যযুগের বড় মসজিদ। হ্যাঁ, এটা না, এটা উত্তর হবে বাইতুল মুকাররম ঢাকা, এটা হচ্ছে সবচেয়ে বড়। 60 গম্বুজ যারা দিয়েছো ভুল দিয়েছো। বাংলাদেশের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? পাবলিক লাইব্রেরি নাকি আগারগা জাতীয় গ্রন্থাগার? ঝটপট উত্তর দাও, ঝটপট উত্তর দাও। তোমাদের উপস্থিতি দেখি বাড়তেছে। তোমাদের উপস্থিতি যদি বাড়ে তাহলে আমার ক্লাসের টাইমও বাড়ে, তোমাদের উপস্থিতি যদি কমে ক্লাসের টাইমও কমে। তবে আজকেই মাত্র 100 200 500 ফিগারের ক্লাস নিলাম ভাই, এই ফিগারের ক্লাস কিন্তু পরের দিন আর নিব না। অবশ্যই 1000 প্লাস চাই, 1000 প্লাস চাই ক্লাসে। ওকে, বাংলাদেশের যত জায়গা আছে সব চোখ এখানে আসতে হবে, কারণ এই ধরনের ক্লাস আর কেউ নিচ্ছে না, এই ক্লাস নেওয়ার সাহস কেউ রাখে না, কারণ এগুলো অনেক তথ্য, অনেক রিসার্চের তথ্য এগুলো। আমার সবগুলো উত্তর ঠিক হচ্ছে কারণ লোকজন যা কমেন্ট করতেছে আমি তার উল্টোটা লিখতেছি। ওরে চালাক রে, ও চালাকের তলায় অবস্থা খারাপ। দেখি পাবলিক লাইব্রেরি আগারগা, পাবলিক আগারগা, লিখতে থাকো ভাই, লিখতে থাকো, দেখি কি ঘটনা ঘটে, লিখতো লিখো। পাবলিক লাইব্রেরি, পাবলিক পাবলিক, দেখি পাবলিক না আগারগা, পাবলিক না আগারগা, দেখি ভাই এটা উত্তর হবে পাবলিক লাইব্রেরি ঢাকা, এটা আগারগা জাতীয় গ্রন্থাগার না, আবেগে উল্টায়ও না, ঠিক আছে? পাবলিক লাইব্রেরি ঢাকা সবচেয়ে বড় গ্রন্থাগার। বাংলাদেশের বৃহত্তম পার্ক কোনটি? রমনা না ভিক্টোরিয়া পার্ক? রমনা না ভিক্টোরিয়া পার্ক? দেখি একটু। এই বাংলাদেশের বৃহত্তম, বৃহত্তম, আমরা এরপরে আরেকটা প্রশ্ন আলোচনা করব, তারপরে ক্লাস শেষ। এটা উত্তর দাও ঝটপট। রমনা পার্ক না ভিক্টোরিয়া পার্ক? রমনা না ভিক্টোরিয়া পার্ক? রমনা না ভিক্টোরিয়া? আর যদি ঝট করে চট করে যদি তোমরা 150 প্লাস হয়ে যাও তাহলে আরো প্রশ্ন বাড়াবো, আর নাইলে এরপরের প্রশ্নে শেষ করে দিব। বাংলাদেশের বৃহত্তম পার্ক রমনা না ভিক্টোরিয়া পার্ক? রমনা না ভিক্টোরিয়া? রমনা না ভিক্টোরিয়া? দেখো ভাই উত্তর হবে রমনা। যারা ভিক্টোরিয়া উত্তর দিয়েছো তারা ভুল দিয়েছো ভাই, ভুল দিয়েছো। বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটা? বাঘাইছড়ি না বেগমগঞ্জ? বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা, বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা কোনটি? বাঘাইছড়ি না বেগমগঞ্জ? তোমরা দেখো আমার কাছে ভাই অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন আছে, দেখো ভাই অনেক প্রশ্ন আছে। তবে মনে রাখবা
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানে ভালো করতে সংগ্রহ করুন খন্দকার জিকে, নিকটস্থ লাইব্রেরিতে পাবা। দেখো আমার কাছে কোনো প্রশ্নের অভাব নাই, আমি পরবর্তী দিনে এগুলো নিয়ে আলোচনা করব। দেখো সব কনফিউশন প্রশ্ন, সব কনফিউশন প্রশ্ন এক জায়গায়, সব কনফিউশন প্রশ্ন এক জায়গায়। তোমাদের উপস্থিতি, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কমেন্ট শেয়ারের মাধ্যমে জ্বলে উঠবে এই ক্লাসগুলি এবং অসংখ্য ভুলের হাত থেকে তোমরা বেঁচে যাবে। প্রত্যেকটি পরীক্ষায় যদি 1-2টি প্রশ্ন ভুলের হাত থেকে তোমরা বেঁচে যাও, তাহলেই তোমাদের বেঁচে যাবে জীবনের এই স্বপ্নটা। আর স্বপ্নটা যদি বেঁচে যায়, স্বপ্নটাকে যদি ছুঁতে পারো, পূরণ হবে তোমার বাবা মায়ের স্বপ্ন, পূরণ হবে তোমার স্বপ্ন, পূরণ হবে তোমার এলাকার মানুষের স্বপ্ন। এবং দেখো একই ধরনের সবগুলো জিনিস দিয়ে দেবো। বিগ আপেল, বিশ্বের রাজধানী নিউ ইয়র্ক, বিগ আপেল নিউ ইয়র্ক শহর, এইগুলো দেবো। গ্রানাইটের শহর, ল্যান্ড অফ মার্বেল, রাজপ্রাসাদের নগর, রাজপ্রাসাদের শহর, একই ধরনের গগনচুম্বী অট্টালিকার শহর, দুর্গের শহর। একটু দেখো লিলি ফুলের দেশ, মেপল পাতার দেশ, পঞ্চনদের দেশ, হাজার হ্রদের দেশ, নিমজ্জবন নগরী, জাকজমক নগরী, রাতের নগরী, নিশ্চুপ সড়ক শহর, আর এক অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। দেখো 7 পাহাড়ের শহর, ঝর্ণার শহর, দেখো বাজারের শহর, বাতাসের শহর, প্রাচীনের দেশ, পিরামিডের দেশ, 360টা উলিয়ার দেশ, 12 উলিয়ার দেশ, বলিশিরা ভ্যালি, হালদা ভ্যালি, নাপিতখালী ভ্যালি, সাঙ্গু ভ্যালি। দেখো একই রকম দেখতে, চেহারা একই রকম কিন্তু উত্তর ভিন্ন, চেহারা একই রকম উত্তর ভিন্ন। দেখো 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 দেখো, এইগুলো নিয়ে হাজির হব আমরা আবার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।